ইউনূস সরকার গত ১.৫ বছরে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামাত ইসলামী তাদেরকে প্রাধান্য দিয়েছে। সকল সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের থেকে মতামত নিয়েছে। সরকারের এমন কোনো জায়গা নেই যেখানে জামাত সমর্থিত ব্যক্তিদেরকে ইউনূস সরকার বসায়নি। এমনও শোনা যায় যে ডক্টর ইউনূস চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে যে কোনোভাবে জামাত ইসলামীকে ক্ষমতা দিতে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের মহান মুক্তিযুদ্ধকে নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন স্মৃতিচিহ্নকে সেই অন্তর্বর্তী সরকারের আমলে ধ্বংস করা হয়েছে। এমনকি সারা দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা হয়েছে। ইউনূস চেষ্টা করেছিলেন যে ১৯৭১ সালে যে সকল সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে কিভাবে দায় মুক্তি দেওয়া যায়। তবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং সচেতন সমাজের বাধার মুখে ইউনূস সরকার এই স্বাধীনতা বিরোধী সংগঠনগুলোকে কোনো ধরনের দায় মুক্তি দিতে পারেনি। দর্শক, বাংলাদেশের সংবাদ মাধ্যম আগামী সময় বলছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে এই যুদ্ধের বিরোধিতাকারী হিসেবে চিহ্নিত জামায়াত ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামীর নাম বাদ দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। এমনকি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণকারী কর্তৃপক্ষ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে না জানিয়েই পাঠ্যপুস্তকের মুদ্রিত সংজ্ঞায় আনা হয়েছিল পরিবর্তন। এ বিষয়ে অনুমোদন নিতে জামুকার সভায় তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ও সংস্থাটির চেয়ারম্যান ফারুকী আজম উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এমন প্রস্তাব উত্থাপন করলে ক্ষোভে ফেটে পড়েন জামুকার সদস্যরা। দর্শক, জামুকা যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে, মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা কারা মুক্তিযোদ্ধা হবেন সেটি নিয়ে কাজ করেন, সেই জামুকাতে প্রস্তাব করেছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম যে জামাত ইসলামী, মুসলিম লীগ ও নেজাম ইসলামীকে মুক্তিযোদ্ধার বিরোধিতাকারী শক্তি হিসাবে বাধ্য হবে। কিন্তু জামুকার সদস্যরা এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন। ফলে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত নিয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে সেটি আর বাস্তবায়ন করতে পারেনি। দর্শক, আপনারা অনেকেই জানেন যে এই ফারুকী আজম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। শুধু তিনি যে যোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন এমন নয়, তিনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। সেই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার এত বছর পরে এসে ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দর্শক, এই উপদেষ্টার কথা যখন আমরা বলছি তখন ডক্টর হুমায়ুন আজাদের একটি কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিলেন যে একজন রাজাকার তিনি আজীবনই রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা তিনি আজীবন মুক্তিযোদ্ধা নন। দর্শক, আগামী সময় আরও বলছে জামুকার সদস্যরা সাফ জানিয়ে দেন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজাম ইসলাম এবং আল বদর, রাজাকার ও আল শাবস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এটি সত্য ও সুপ্রতিষ্ঠিত। জামুকার সদস্যরা এই ইতিহাস বিকৃতি করতে পারেন না। আগামী সময়ের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। দর্শক, জামুকার সদস্যরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন বলেই এই যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি তাদের নামগুলো এখনো রয়ে গেছে। যদি এই জামুকার সদস্যরা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা না করতেন তাহলে হয়তো ইউনূস সরকার, যারা কিনা
বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিকে কোলে তুলে নিয়েছিলেন, তাদেরকে দায় মুক্তি দিতেন। ইউনূস সরকার গত ১.৫ বছরে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামাত ইসলামী তাদেরকে প্রাধান্য দিয়েছে। সকল সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের থেকে মতামত নিয়েছে। সরকারের এমন কোনো জায়গা নেই যেখানে জামাত সমর্থিত ব্যক্তিদেরকে ইউনূস সরকার বসায়নি। এমনও শোনা যায় যে ডক্টর ইউনূস চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে যে কোনোভাবে জামাত ইসলামীকে ক্ষমতা দিতে, কিন্তু শেষ পর্যন্ত জনগণের বাধা এবং বৈশ্বিক বিভিন্ন চাপ, বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপ, বিশেষ করে জনগণের চাপে সেই কাজটি তারা করতে পারেনি। ভোটের মাধ্যমে নির্বাচিত বিএনপি সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছে। দর্শক, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ঘটে যাওয়া এমন প্রচেষ্টার সত্যতা নিশ্চিত করেছেন জামুকার তৎকালীন সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এজেন্ডা বাস্তবায়ন না করতে পারায় বিব্রত হন উপদেষ্টা ফারুকী আজম। জামুকার সদস্যদের তীব্র বিরোধিতার কারণে তিনি এটি করতে পারেননি। দর্শক, বিএনপির যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে দলটি মুক্তিযোদ্ধা দল, সেই দলের সভাপতি তিনি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকী আজম চেষ্টা করেছিলেন বিভিন্নভাবে, জামুকার সদস্যদের উপরে চাপও প্রয়োগ করেছিলেন যে কিভাবে আলবদর, আল শামস, রাজাকার, জামাত ইসলামী, মুসলিম লীগ এবং নেজামি ইসলাম তাদেরকে মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে তাদের নামগুলো বাদ দেওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা সে কাজটি করেনি। দর্শক, ইউনূস সরকার কেন বারবার এই মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করেছেন? কেনই বা তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছেন? দর্শক, আপনারা জানেন যে ইউনূস সরকারের অন্যতম একজন ছাত্র উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম। তিনি বিভিন্ন সময় চেষ্টা করেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে মুক্তিযুদ্ধকে ছোট করে ২৪-এর যে গণ আন্দোলন সেই আন্দোলনকে বড় করে দেখানো যায়, কিভাবে মুক্তিযুদ্ধকে ছোট করে ৪৭-এর ভারত ভাগ এবং পাকিস্তান ভাগকে বড় করে দেখানো যায়। ৪৭-এ তো আমরা স্বাধীন হইনি, ৪৭-এ ভারত ভাগ হয়েছে, যার ফলে দুটি দেশের জন্ম হয়েছে। পাকিস্তান জন্মের ফলে দীর্ঘ ২৩ বছর পাকিস্তান শাসক গোষ্ঠীর অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে আমাদেরকে। তাদের জন্যই ৩০ লক্ষ ভাই বোন আমাদের শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন তারা নির্যাতনের শিকার হয়েছেন। সেই ৪৭-কে তারা বড় করে দেখতে চান। তারা পদে পদে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করেছে, কিন্তু জনগণের বাধায় শেষ মুহূর্তে তারা সেটি পারেননি। দর্শক, আপনাদের কি মনে হয় ইউনূস সরকার কেন জামাত ইসলামীকে দায় মুক্তি দিতে চায়? কেন ১৯৭১ সালের প্রশ্নে জামাত ইসলামীকে, রাজাকারকে, আলবদর বাহিনীকে কেন দায় মুক্তি দিতে চেয়েছিল ইউনূস সরকার? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।